তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 1-এর তাপের পার্ট 4 নিয়ে আলোচনা করব। দেখো, তাপ চ্যাপ্টারটা বেশ বড় এবং প্রচুর প্রশ্ন আছে, সেই জন্য এই অংশটা থেকে আমি প্রশ্ন উত্তর হিসাবে আলোচনা করছি এবং সেগুলোও বুঝিয়ে দিচ্ছি। কারণ এই তাপ অবস্থার পরিবর্তন এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস 8-এ যদি ভালোভাবে না বোঝো, ক্লাস 9-10 এই জায়গাগুলো থাকে, মানে 9-10-এ তো অবশ্যই ভাবে থাকে, সেজন্য এই জায়গাগুলো কনসেপ্ট ক্লিয়ার করা খুব প্রয়োজন। সেই জন্য আমি চেষ্টা করছি বইতে যত প্রশ্ন হতে পারে এই জায়গাটা থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো সব তোমাদের কাছে তুলে ধরতে। সেই জন্য দেখো, পার্ট 4 হয়ে গেছে, এখনও কিন্তু আমি বাষ্পীভবন এই অংশটার মধ্যে যেতে পারিনি, মানে স্ফুটন বাষ্পীভবন এই জায়গাগুলোতে এখনও পৌঁছতে পারিনি, কারণ এত প্রশ্ন আসে এই জায়গাটা থেকে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই যে আজকের যে প্রশ্ন সেটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ক্লাস 9-এও আসে। ঠিক আছে, খুব ভালো করে পড়বে, তোমাদের বইতে দেওয়া আছে, উত্তরটাও তোমাদের বইতে দেওয়া আছে, কিন্তু অনেক স্টুডেন্টেরই কমপ্লেন থাকে যে এই জায়গাটা বুঝতে পারছে না, সেই জন্য আমি ভালোভাবে লিখেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কি বলছে, একখণ্ড বরফ নিলে, সেই বরফের মধ্যে গর্ত করে গর্তটাতে জল দিয়ে পূর্ণ করে দিলে, এবার ওই গর্তের জল বরফে পরিণত হবে কি? যুক্তি দিতে বলেছে। মানে তুমি এক টুকরো এরকম বরফ নিলে, ঠিক আছে, এটা ধরো বরফের টুকরো, এবার এই জায়গাটায় কি করলে, তুমি একটা এরকম খাঁজ করে দিলে, সেই জায়গাটায় তুমি জল ভরে দিলে। এবার এই যে জল, বরফের মধ্যে থাকা যে জল, যেটা তুমি তৈরি করেছো, বরফটাকে খানিকটা স্কুপ আউট করে সেই জায়গাটাকে জল দিয়ে পূর্ণ করেছো, সেই জলটা কি বরফে পরিণত হবে? সেইটাই প্রশ্ন। এটার প্রথম যে উত্তর সেটা হলো না, এই যে বরফের মধ্যে যে জল সেটা কোনো দিন বরফে পরিণত হবে না। বরফ খণ্ডে গর্ত করে জল রাখলে ওই জল বরফে পরিণত হবে না। এবার এটার কারণ কি? কারণ হলো, দেখো, বরফ আর জল, এবার এই যে প্রশ্নটায় তোমরা যে ধরো বরফ নিয়েছো, সেটা অবভিয়াসলি তাপমাত্রা 0 ডিগ্রির কম, তাই তো? 0 ডিগ্রির যদি বরফে চলে আসে, 0 ডিগ্রির বরফ আস্তে আস্তে কী হয়ে যাবে, জলে পরিণত হতে থাকবে, সেজন্য এর তাপমাত্রা 0-র থেকেও কম। ঠিক আছে, এবার দেখো, দুটোরই তাপমাত্রা অসমান, মানে বরফের একটা জলের একটা, দুটোর তাপমাত্রা একই নয়। যখনই দুটো বস্তু পরস্পর সংস্পর্শে আছে কিন্তু তাদের তাপমাত্রা এক নয়, কি হতে থাকে, যেটার তাপমাত্রা মানে বেশি থেকে কমেতে চলে যেতে থাকে। ঠিক আছে, তাহলে কি হবে এক্ষেত্রে, জলটার তাপমাত্রা বরফের থেকে কি বেশি, তাহলে জল থেকে তাপ কোথায় চলে যাবে, বরফে চলে যাবে, ফলে বরফ কি হয়ে যাবে, গলতে শুরু করবে। এবার দেখো কি বলছে, কারণ তাপমাত্রা অসমান থাকলে প্রথমে বরফ জল থেকে তাপ গ্রহণ করে গলতে থাকবে এবং ওই জল শীতল হতে থাকবে। মানে হলো, এইখান থেকে তাপ নিচ্ছে, বরফটা গলছে, জলটা ঠান্ডা হচ্ছে, জলটা কিন্তু বরফ হচ্ছে না, জলটা ঠান্ডা হচ্ছে, এইভাবে চলতে থাকছে। এইভাবে চলতে চলতে উভয়েরই তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছলে তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, মানে এরও তাপমাত্রা কমছে, এরও তাপমাত্রা বাড়ছে, এরকম করতে করতে যখনই দুজনের ব্যালেন্সে 0 ডিগ্রি হবে, তখন এটা কি হয়ে যাবে, তাপমাত্রা বন্ধ হয়ে যাবে, ফলে তখন আর বরফ কিন্তু গলবে না। তখন কি হবে, এটা 0 ডিগ্রির বরফ, এটা হলো 0 ডিগ্রির জল, ফলে আর বরফ গলবে না। এখন 0 ডিগ্রি তাপমাত্রায় জলকে বরফে পরিণত করতে হলে প্রতি গ্রাম জল থেকে 80 ক্যালোরি, এই যে লিন তাপ, এটা বর্জন করতে হবে। কিন্তু বরফ ও গর্তের জলের তাপমাত্রা পরস্পর সমান হওয়ায় 0 ডিগ্রি তাপমাত্রায় জল লিনতাপ বর্জনে সক্ষম হবে না। ঠিক আছে, তাহলে এও লিনতাপ বর্জন করছে না, এও এই লিনতাপটা গ্রহণ করতে পারছে না, কারণ দুজনেরই তাপমাত্রা সমান হয়ে গেছে, সেজন্য জলটা জলই থেকে যাচ্ছে, বরফটা বরফই থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পুরোটা আরও একবার বুঝিয়ে দিচ্ছি। বরফখণ্ডে গর্ত করে জল রাখলে ওই জল বরফে পরিণত হবে না, কারণ তাপমাত্রা অসমান থাকলে প্রথমে বরফ জল থেকে তাপ গ্রহণ করে গলতে থাকবে, মানে এই বরফ গলবে আর তাপ নেবে ওই জল থেকে, আর জল থেকে যেহেতু তাপ নিচ্ছে, জল কি হয়ে যাবে, ঠান্ডা হতে থাকবে। উভয়ের তাপমাত্রায় 0 ডিগ্রিতে পৌঁছবে এক সময়, মানে বরফের টেম্পারেচার ধরো 0 থেকে অনেকটা কম ছিল, আবার জলটার ধরো একটু বেশি ছিল, এইভাবে ব্যালেন্স হতে হতে 0-তে পৌঁছলো। এবার যখন 0-তে পৌঁছে গেল, তখন এই 0 ডিগ্রির বরফ, এই 0 ডিগ্রির জল, 0 ডিগ্রির জলকে 0 ডিগ্রির বরফে পরিণত করলে কি করতে হয়, 80 ক্যালোরি যে তাপ
মানে লিন তাপ সেটা বর্জন করতে হয়। প্রতি গ্রাম 80 ক্যালোরি পার গ্রাম এইভাবে হিসাবে লিন তাপ বর্জন করতে হয়। এবার দেখো, কিন্তু বরফ আর জলের এদের যে তাপমাত্রা দুটোরই সমান, তাই কেউ এই যে জল লিন তাপ বর্জন করছে না, সেই জন্যে কি হচ্ছে যে বরফই থেকে যাচ্ছে, ও জলই থেকে যাচ্ছে। পরের যে প্রশ্ন সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সময় মাধ্যমিকে এই প্রশ্নটা খুব আসতো, ভালো করে বুঝে নাও। দেখো বলছে ফিউজ তারের বৈশিষ্ট্য কী এবং এই ফিউজ তার কী কাজে লাগে। এটা দেখো বাস্তবেও তোমাদের কাজে লাগবে, কারণ বাড়িতে সবারই ফিউজ আছে। অনেক সময় দেখবে বাড়িতে এটা বলা হয় ফিউজ কেটে গেছে বা ফিউজ উড়ে গেছে, এরকম বলা হয়। মানে ফিউজ হলো এমন একটা বিশেষ ধরনের তার, যে তারের ভিতর দিয়ে প্রয়োজনের থেকে যদি বেশি তড়িৎ প্রবাহিত হয় তখন সেই তারটা গলে যায়, নিয়ে বাড়িতে যে পাওয়ার আসে সেটা কাট হয়ে যায়। সেটা কেন হয়? সেটা বাড়ির সুরক্ষার্থেই হয়। চলো এটাই এখন ডিটেলস এক্সপ্লেন করি। এই যে তোমাদের ফিউজ তার, এই ফিউজ তার দুটো ধাতু দিয়ে তৈরি, সীসা আর টিন। এবার যেহেতু এটা একটা মিশ্র ধাতু দিয়ে তৈরি হচ্ছে, তাহলে সীসা আর টিন, তাহলে এই যে মিশ্র ধাতু যেটা, মানে এই যে তোমাদের ফিউজ তার, এই ফিউজ তারের গলনাঙ্ক, এই যে দুটো ধাতু, এই দুটো ধাতুর ইন্ডিভিজুয়াল ধাতুর যে গলনাঙ্ক তার থেকে কম। মানে সীসার যে গলনাঙ্ক বা টিনের যে গলনাঙ্ক, সেই দুটোর থেকে ফিউজ তারের গলনাঙ্ক কম। ঠিক আছে, তার মানে কম তাপেই গলে যাবে। এবার কি হয়, এইটা দিয়ে মানে বাড়িতে বিশেষ এক ধরনের, মানে বিশেষ বিশেষ জায়গায় এগুলো লাগানো থাকে। ধরো এসি লাগানোর, মানে এসির কানেকশানের আগে ফিউজ লাগানো থাকে, টিভির কানেকশানের আগে, ফ্রিজের কানেকশানের আগে, এরকম মানে যেখানে যেখানে বড় বড় অ্যাপ্লায়েন্সেস ইউজ হচ্ছে তার আগে ব্যবহার করা হয়ে থাকে। কেন ব্যবহার করা হয়? যখন এটার ভিতর দিয়ে প্রয়োজনের থেকে বেশি কারেন্ট ফ্লো করবে, বেশি তড়িৎ পরিবাহিত হবে, তখন কি হয়, এই তার গরম হয়ে যায়। গরম হয়ে গেলে যেহেতু গলনাঙ্ক কম, কি হয়ে যায়, তারটা গলে যায়। যেই গলে যাবে তারের কানেকশান কী হয়ে যাবে, কেটে যাবে, কানেকশান ছিন্ন হয়ে যাবে। তার ফলে কী হয়ে যাবে, যে মানে বাড়িতে বড়সড় আরও যে বড় বিপদ হতে পারতো সেটা থেকে রক্ষা হচ্ছে। কী বিপদ হতে পারতো? যদি এটা ফিউজ তার না থাকে, ধরো এমনি তার রয়েছে, তার ভিতর দিয়ে তড়িৎ যাচ্ছে, বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার ফলে তার গরম হয়ে যাচ্ছে। গরম হতে হতে যদি অত্যধিক গরম হয়ে যায়, সেখান থেকে আগুন ধরে যেতে পারে, সেটা কিন্তু আরও অনেক বেশি বিপদ হতে পারে। সেই জন্য ফিউজ তার ইউজ করলে, ফিউজের ভিতর দিয়ে যদি বেশি পরিমাণ তড়িৎ যায় সেটা কেটে যাবে, তখন তুমি ফিউজটা চেঞ্জ করে দেবে এবং বুঝতেও পারবে যে কোনো একটা সময় তড়িতের প্রবাহ বেশিও হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা সুরক্ষার্থে, বাড়ির সুরক্ষার্থে বা আমাদের সুরক্ষার্থে এই যে ইলেকট্রিক লাইনে এটাকে ব্যবহার করা হয় আমাদের বাড়িতে। পরের যে প্রশ্ন সেটা হলো বাষ্পীভবন কাকে বলে। বাষ্পীভবন এবং বাষ্পায়ন এই দুটো টার্ম তোমরা জানতে পারবে। বাষ্পীভবনটা আগে বলছি। ধরো কোনো একটা তরল রয়েছে, সেই তরলটা বাষ্প হচ্ছে, সেই পদ্ধতিটাকে বলছে হলো বাষ্পীভবন। তরল পদার্থের বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাটাকে বাষ্পীভবন বলে। কিন্তু ভেবে দেখো, এটা দুভাবে হতে পারে। একটা হলো বাষ্পায়ন, মানে যেটা নিজে নিজে হয়, আর দ্বিতীয় হলো স্ফুটন, যেটার জন্য তুমি তাপ দাও। যেমন জল ফুটছে, ধরো তুমি চায়ের জল বসিয়েছো, সেই জল ফুটছে, এক্ষেত্রে এটা কি স্ফুটন। কিন্তু ধরো তুমি ছাদেতে পাখিদের জন্য জল রেখেছো একটা পাত্রে, সেই জল দেখবে যে একদিন দুদিন পরেই পুরোটা ফাঁকা হয়ে যায় পাত্রের জলটা। কেন? কারণ সেটা নিজে নিজে ইভাপোরেট করে যাচ্ছে, সেইটাই হলো আসলে বাষ্পায়ন। তাহলে বোঝাতে পারলাম এই যে বাষ্পীভবন দুই ভাবে হতে পারে। একটা হলো তোমার বাষ্পায়ন, যেটা নিজে নিজে হচ্ছে, আর একটা হলো স্ফুটন, যেটাতে তুমি তাপ দিচ্ছ, সোজা কথা। এবার আসি প্রথমটা, বাষ্পায়ন কাকে বলে। যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে বলছে বাষ্পায়ন। মানে তুমি একটা পাত্রে জল রেখেছো, এবার এই জলটা ধরো এখন তো প্রচণ্ড গরম, তাই একদিন দুদিনেই ফাঁকা হয়ে যাবে, কিন্তু এই জলটা যদি মাঝারি উষ্ণ, মানে যখন এতটা সিভিয়ার গরম নয় সেরকম সময় রাখো, দেখবে 4-5 দিন এই জলটা ফাঁকা হয়ে যাবে। এই যে জলটা বাষ্পে পরিণত হয়ে গেছে সেই জন্যই ফাঁকা হয়েছে, এবং এর উপরিতল অংশটা থেকেই হয়, মানে এই উপরিতল অংশটা যে জল সেটাই বাষ্পে পরিণত হয়, এইভাবে হতে থাকে। তাহলে বাষ্পায়নের একটা বৈশিষ্ট্য হলো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। এটা একটা স্লো প্রসেস, আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়। ঠিক আছে, আর এই যে স্ফুটন কাকে বলে সেটাও আমি আসবো। স্ফুটনে আমরা কি করি, যেমন বললাম চায়ের জল বসিয়েছি, সেটাতে আমরা মানে গ্যাসটা জ্বেলেছি, তাই তো ওভেনটা জ্বলছে, তার মানে কি আমরা বাইরে থেকে তাপ দিচ্ছি।
এবং সেক্ষেত্রে সম্পূর্ণ জলটা কি হয়, যখনই ফুটতে থাকে দেখবি নিচ থেকে জল ওপরে আসে, ওপর থেকে নিচে যায়, তার মানে ওটার ভিতরে একটা ফ্লো রয়েছে, জলের শুধু উপরিতল থেকে বাষ্পে পরিণত হয় না, সমগ্র জল থেকেই বাষ্পে পরিণত হয়। সেটা আমি পরে আলোচনায় আসছি। প্রথমে বাষ্পায়ন নিয়ে বলে নিই। বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই জায়গাটার ওপর নির্ভর করে, এই জায়গাটা যদি ভালো করে বুঝে নাও তাহলে অন্তত তোমাদের 10-12টা প্রশ্ন এমনি এমনি হয়ে যাবে, মানে তোমরা নিজেরাই লিখতে পারবে, মুখস্থ করার প্রয়োজন হবে না। এই যে বাষ্পায়ন মানে কোনো একটা উষ্ণতায়, কোনো নির্দিষ্ট উষ্ণতা নেই, যে কোনো উষ্ণতাতে, ঠিক আছে, দেখো এখানে লিখেছি যে কোনো উষ্ণতায়, যে কোনো উষ্ণতাতেই একটা তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হচ্ছে। এই জিনিসটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রথমটা নির্ভর করে তরলের প্রকৃতি, তারপর নির্ভর করে তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা, তারপর হলো তরলের উপরিতলের ক্ষেত্রফল, তারপর হলো বায়ুর শুষ্কতা, তরলের ওপর চাপ, আর লাস্ট হলো বায়ুর চলাচল। প্রত্যেকটা আমি এক্সপ্লেন করব, ভালো করে বোঝো। তরলের প্রকৃতি, যে তরলের স্ফুটনাঙ্ক কম সেই তরল খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, মানে সেই তরল খুব তাড়াতাড়ি উবে যায়। যেমন ধরো আমি বলছি, ধরো তুমি স্পিরিট নিলে, দেখবে স্পিরিট হাতে ঢাললে কি হয়, কিছুক্ষণ পর সেটা উবে যায়। তার মানে কি, স্পিরিট এটা হলো ইথাইল অ্যালকোহল, স্ফুটনাঙ্ক অ্যারাউন্ড 35-এর আশেপাশে, 35 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, কিন্তু খুব সহজে এটা উবে যায়। আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ, আমি এগুলো পড়াতে পড়াতে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, কারণ ওই 10-12টা প্রশ্ন যদি আবার আলাদা করে লিখে বোঝাই, একটা কেন এটার জন্য আরও 2টো পর্ব বেড়ে যাবে, ঠিক আছে। এই জায়গা থেকে যে প্রশ্নটা আসে সেটা হলো, হাতে স্পিরিট থাকলে সেই জায়গায় ঠান্ডা লাগে কেন? এখানে বলে দিই, তুমি ধরো হাতে স্পিরিট ঢাললে, স্পিরিটের স্ফুটনাঙ্ক আমি কি বললাম, কম, সেজন্য এটা কি হয়, খুব সহজেই কি হয়ে যায়, বাষ্পায়ন পদ্ধতি শুরু হয়ে যায়। বাষ্পায়ন পদ্ধতির জন্য কি লাগছে, অবশ্যই তাপ লাগছে, কারণ একটা বাটির জলও যখন ধীরে ধীরে বাষ্পীভূত হয়, মানে বাষ্পে পরিণত হচ্ছে, তাহলেও সেখানে তো তাপ লাগছেই, ও আশেপাশে পরিবেশ থেকে তাপ নিচ্ছে। এবার আমাদের হাতে যে স্পিরিট ঢেলেছি, ও কি করবে, এই হাতের আশেপাশে অঞ্চল থেকে কী নেবে, লিনতাপ নেবে, নিয়ে ও বাষ্পে রূপান্তরিত হবে, কারণ আলটিমেটলি তরল থেকে বাষ্পই হচ্ছে, তরল থেকে বাষ্প হতে গেলে অবশ্যইভাবে কী করতে হবে, লিনতাপ নিতে হবে, তবেই সে বাষ্পে পরিণত হবে। লিনতাপ নেবে মানে আমাদের এই জায়গাটা থেকেই ও লিনতাপ নিচ্ছে, সেই জন্য হাতের ওই জায়গাটা তাপ কমে যাচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে, সেজন্য ঠান্ডা বোধ হচ্ছে, ঠিক আছে। হাতে স্পিরিট ঢাললে এই জন্য ঠান্ডা লাগে। এখান থেকে আরও একটা প্রশ্ন আসে, সেটা হলো, ঘর্মাক্ত শরীরে যদি তুমি পাখার হাওয়া খাও তাহলে খুব ঠান্ডা লাগে কেন? তোমার শরীর ঘেমে আছে মানে সেখানে জল আছে, তুমি পাখার হাওয়াতে বসছো মানে সেখানে কি হচ্ছে, এই যে বাষ্পায়ন হচ্ছে, বাষ্পায়ন মানে কি, যে বাতাস চলছে, সেই বাতাসই তোমার শরীরের কি করছে, এই যে ঘাম মানে যেটা জল, সেই জলটাকে কি করছে, বাষ্পে রূপান্তরিত করছে। এবার যখনই জল বাষ্প রূপান্তরিত হচ্ছে, কি করছে, ও লিনতাপ গ্রহণ করবে। লিনতাপ গ্রহণ কোথা থেকে করবে, তোমাদের শরীরের যে জায়গায় ঘাম আছে সেই জায়গা থেকেই নেবে। তার ফলে ঘামটা যেই বাষ্পে রূপান্তরিত হয়ে গেল, তখনই সেই জায়গাটা ঠান্ডা হয়ে গেল, সেই জন্য ঠান্ডা বোধ হয়। ঠিক একই কারণে এই যে কুকুর জিভ বার করে হাঁপায়, সেটা কেন, একই কারণ, যখন ও জিভ বার করে হাঁপায় কুকুর, কি হয়, তার জিভ থেকে লালা কিছুটা উবে যায়, বাষ্পে রূপান্তরিত হয়। এবার যখন জলই, লালাটার মধ্যে কি আছে, বেশিরভাগ জল আছে, সেই জলটাই যখন বাষ্পে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ওর শরীর কিছুটা ঠান্ডা হচ্ছে, কারণ ওই লোকাল ওই জীবের ওই অংশটা থেকেই তো তাপ নিয়ে জল বাষ্পে রূপান্তরিত হচ্ছে, তার ফলে শরীরের ওর তাপমাত্রা কিছুটা কমছে, ওর শরীরটা শীতল থাকে, সেই জন্যই কুকুর জিভ বার করে হাঁপায়। তারপরের যে পয়েন্ট সেটা হলো তরল এবং তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা। ধরো তরল আছে, মানে কোনো একটা পাত্রে তরল আছে, এবং তরলের মানে আশেপাশের যে তাপমাত্রা, আশেপাশের অঞ্চলে, তুমি ধরো ছাদে এক বাটি জল রেখেছো, ঠিক আছে, একদিন ধরো বাইরের তাপমাত্রা হলো তোমার 35, আর একদিন রেখেছো সেদিন হলো ধরো 40, তাহলে 35 ডিগ্রি তাপমাত্রা মানে কি, এইখানে যে বায়ু আছে সেটাও 35, আর এখানেও যে বায়ু আছে সেই দিন সেটাও হলো 40। তাহলে যত এই যে বায়ুর তাপমাত্রা বাড়বে, উষ্ণতা বাড়বে, তত এই যে বাষ্পায়নের হার বেশি হবে, মানে 35 ডিগ্রিতে জল যত না কম ছিল, 40 ডিগ্রিতে এই জলের পরিমাণ আরও তাড়াতাড়ি কমে যাবে, ঠিক আছে। তারপর হলো তরলের উপরিতলের ক্ষেত্রফল।
এই জিনিসটার খুব ভালো একটা উদাহরণ হলো, ধরো আমরা কখনো তাড়াহুড়ো করলে, যখন কাপে চা দেওয়া হচ্ছে, ধরো আমরা খুব তাড়াহুড়ো করছি, তখন আমরা কি করি, কাপের থেকে প্লেটের মধ্যে চাটা ঢেলে দিয়ে তখন খাই। সেক্ষেত্রে কি হয়ে যায়, চাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সেটা কেন হচ্ছে, ধরো এই কাপ ছিল, কাপের মধ্যে চা আছে, এই উপরিতলের ক্ষেত্রফল এইটুকুই কিন্তু। এবার ধরো প্লেট নিয়েছো, এবার এই প্লেটের মধ্যে চাটাকে ঢেলে দেওয়া হলো, তখন কি হলো, এর ক্ষেত্রফলটা কি হলো, বড় হয়ে গেল। তার মানে ওর বাষ্পায়নের হারও বেড়ে গেল। তার মানে যত তাড়াতাড়ি ও এই তরলটা বাষ্পে পরিণত হচ্ছে, কি হচ্ছে, এখান থেকে প্লেট থেকে তাপ নিচ্ছে, লিন তাপ নিচ্ছে, নিয়ে ও বেরিয়ে যাচ্ছে। তার ফলে এই প্লেটটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার ফলে চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে অনেক সময় তাড়াহুড়োতে আমরা কেন কাপ থেকে প্লেটে ঢেলে চা খাই বা গরম কিছু খাই, সেটার এটা একটা উদাহরণ। তারপর হলো বায়ুর শুষ্কতা, মানে যত বেশি শুকনো বায়ু হবে তত বাষ্পায়নের হার বাড়বে। সেই কারণেই শীতকালে কিন্তু জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় গরমের থেকে। তোমরা বলবে কিভাবে? শীতকালে একটা জিনিস দেখো, বলতে পারো যে তাপ কম থাকে, তাপমাত্রা কম থাকে, যেহেতু ঠান্ডা সেইটা থাকে, কিন্তু শীতকালে বায়ু শুষ্ক হয়, মানে বায়ুতে জলের পরিমাণ অনেকটা কম। সেই জন্য শীতকালে জামা কাপড় থেকে যে ভিজে জামা কাপড়ের যে জল, সেটা খুব তাড়াতাড়ি বাতাসে চলে যায়, সেই জলটা বাষ্প আকারে সেটা বাতাসে চলে যাচ্ছে এবং জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই প্রশ্নটা এখানে চলে আসছে। তারপর হলো তরলের উপর চাপ। তরলের উপর চাপ যত কমতে থাকে, সেই তরল তত তাড়াতাড়ি বাষ্পীভূত হতে থাকে। ঠিক আছে, মানে চাপ তরলের ওপর, ধরো এইখানে একটা পাত্র আছে, তার উপর চাপ আছে, এই চাপ যত কমবে তত তাড়াতাড়ি বাষ্পীভূত হবে। আর লাস্ট হলো বায়ুর চলাচল। বায়ু যত চলাচল করবে তত তাড়াতাড়ি এই যে বাষ্পায়ন হবে। যেমন ধরো ঘর মোছা হলে কি করা হয়, তারপর ফ্যান চালিয়ে দেওয়া হয়, ফ্যান চালালে কি হয়, সেই জায়গায় বায়ুর চলাচল বেড়ে যায়, ফলে মেঝেতে যে জল রয়েছে, সেই জল খুব তাড়াতাড়ি কি করে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে, বাষ্পায়ন হচ্ছে, তার ফলে এই কি হয়, যে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঠিক একই কারণে যেই দিন ধরো মানে খুব বেশি হাওয়া চলে, সেই দিনও জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ বায়ুর চলাচল, এই যে বাষ্পায়ন, এটা হতে সাহায্য করে, তাড়াতাড়ি হয়। ঠিক আছে, এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কিন্তু প্রচুর ছোট প্রশ্ন আসে। এখান দিয়ে প্রত্যেকটা ছোট প্রশ্ন আলাদা করে লিখলে বিশাল বড় হয়ে যাবে, সেই জন্য আমি এগুলোর সাথে সাথেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর সাথে যে প্রশ্নটা আসে সেটা হলো, গরম দুধে ফু দিলে দুধ কেন ঠান্ডা হয়ে যায়? তুমি যেই ফু দিচ্ছ তখন কি হচ্ছে, বায়ুর চলাচল বাড়ছে, বায়ুর চলাচল যত বাড়তে থাকবে, দুধ থেকে কি হবে, যে জল যে বাষ্পীভূত হচ্ছে এবং সেখান থেকে লিন তাপ নিয়ে বাষ্পীভূত হচ্ছে, তার ফলে দুধটা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, একইভাবে এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হলো মাটির কলসির জল অন্যান্য ধাতুতে রাখা যে জল সেটার থেকে বা কাঁচের পাত্রে রাখা জলের থেকে ঠান্ডা হয় কেন? মাটির কলসি যেটা থাকে, মাটির কলসি হয় পোরাস, মানে এর ভিতরে ছোট ছোট ছিদ্র আছে, যেটা খালি চোখে দেখতে পাবে না, এবার সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসে এবং সেই জল যখন এই যে জল থেকে বাষ্প হয়, তখন এই যে কলসির গা থেকে লিন তাপ গ্রহণ করে, নিয়ে সে জল বাষ্পীভূত হচ্ছে, তার ফলে কি হয়ে যাচ্ছে, যে কলসি থেকে লিন তাপ বেরিয়ে যাচ্ছে, তার ফলে কলসিটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, ফলে কলসির ভিতরে যে জল সেটাও ঠান্ডা হয়ে যায়। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।